ওকে, তাহলে আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স যার বাংলা হচ্ছে রাশি বিজ্ঞান বা রাশিবিদ্যা। ওকে, তো স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান এটা সম্বন্ধে জানার আগে যেগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স কী, তার মানে কী, কোথা থেকে এসছে এই শব্দগুলো, এগুলো just জানতে হবে। দেখো, যদি কোথা থেকে এসছে সেটা আমরা যদি জানতে চাই তাহলে ল্যাটিন ওয়ার্ড স্ট্যাটাস বা ইটালিয়ান ওয়ার্ড আছে স্ট্যাটা বা গ্রিক ওয়ার্ড আছে স্ট্যাটিস্টিক। তাহলে কি ল্যাটিন ওয়ার্ড স্ট্যাটাস, STATUS, বা ইটালিয়ান ওয়ার্ড স্টেটা, গ্রিক ওয়ার্ড স্ট্যাটিস্টিক, TIK, গ্রিক ওয়ার্ডে কে ছিল। এই তিনটে যে ওয়ার্ড আছে এই তিনটে ওয়ার্ড থেকে ডিরাইভড করে ইংলিশে এসছে, ইংলিশ ওয়ার্ড হয়েছে স্ট্যাটিস্টিক্স। ল্যাটিন ওয়ার্ড স্ট্যাটাস, গ্রিক ওয়ার্ড স্ট্যাটিস্টিক বা ইটালিয়ান ওয়ার্ড স্টেটা, এই তিনটে থেকেই ইংলিশ ওয়ার্ডে ডিরাইভড হয়েছে স্ট্যাটিস্টিক্স। এই যে তিনটে ওয়ার্ড আমি লিখলাম, ল্যাটিন, গ্রিক এবং ইটালিয়ান, এই তিনটে ওয়ার্ডেরই মানে হচ্ছে পলিটিক্যাল স্টেট। পলিটিক্যাল স্টেট, পলিটিক্যাল স্টেট, পলিটিক্যাল স্টেট, পলিটি বিষয় ঢুকে আছে। পলিটিক্যাল স্টেট মানে কি রাজনৈতিক অবস্থা। পলিটিক্যাল স্টেট যদি আমরা বাংলা করি তাহলে হবে রাজনৈতিক অবস্থা। তাহলে ম্যাথামেটিক্সে যে স্ট্যাটিস্টিক্স পার্টটা এসছে সেটা আলটিমেটলি পলিটি থেকে ম্যাথামেটিক্সে এসছে। তাহলে পলিটি থেকে ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ হয়েছে স্ট্যাটিস্টিক্স। এইটা ঠিক আছে, আলটিমেটলি পলিটি থেকেই ম্যাথামেটিক্সের মধ্যে এসছে। তো পলিটিক্যাল স্টেট বা পলিটি থেকে কী করে আসছে? দেখো, পলিটিক্যাল স্টেটের বাংলা যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা। তো কী করে রাজনীতি থেকে ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ হলো স্ট্যাটিস্টিক্স? দেখো, আমাদের দেশে বা আমাদের দেশ হোক বা যে কোনো দেশ হোক, সেইখানে যে সরকার সেই দেশটাকে চালায়, সেই দেশটার অ্যাডমিনিস্ট্রেশনের যে সরকার আছে সেই সরকার দেশের জনগণের জন্য কিছু ডেভেলপমেন্ট প্ল্যান ইমপ্লিমেন্ট করে। দেশটাকে ঠিকঠাক পরিচালনার জন্য সরকারি বিভিন্ন নিয়ম, নীতি, পরিকল্পনা এগুলো গ্রহণ করতে হয়। তো এই যে সরকার যে নিয়ম, নীতি, পরিকল্পনা যেগুলো প্ল্যান করবে সেগুলো তো সরকার যেটা চাইবে সেটা করতে পারবে না, চাইলে সেটা তো ঠিকঠাক হবে না। আগে যে দেশে প্ল্যানটা করছে সেই দেশ সম্পর্কে তথ্য জানতে হবে, যে সেই দেশে কি দরকার, সেই দেশে কোনটা বেশি আছে, সেই দেশে কোনটা কম আছে। তারপর যেটা দরকার বেশি, যেটা কম দরকার, যেটা বেশি দরকার সেটা আগে করতে হবে, যেটা কম দরকার সেটা অপেক্ষাকৃত পরে করতে হবে। প্ল্যানিং করে প্ল্যানসগুলো করতে হবে, মানে দেশের জনগণের অবস্থা দেখে, দেশের পরিস্থিতি দেখে তারপর সেই প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন ধরো একটা যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরো সরকার চাইছে আমাদের যে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, আমি কেন্দ্র সরকার দিয়ে বলছি, ধরো কেন্দ্র সরকার চাইছে যে অয়েল, পলিটিক্যাল যেটা স্টেট আছে, যেই পার্ট থেকে এসছে সেই পার্টটা আমি বলছি, যে ধরো আমাদের যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে পেট্রোলিয়াম জাতীয় যে অয়েলগুলো আছে সেই পেট্রোলিয়াম জাতীয় অয়েলের থেকে সরকার একটু বেশি টাকা ইনকাম করবে। তো আলটিমেটলি পেট্রোলিয়াম অয়েল থেকে কী হয়? পেট্রোলিয়াম অয়েল থেকে আলটিমেটলি কী জিনিস হয়? অনেকগুলো জিনিস হয়। তার মধ্যে কী হতে পারে? তার মধ্যে পেট্রোল হতে পারে, তার মধ্যে ডিজেল হতে পারে, এগুলোতে গেলো গাড়ির ক্ষেত্রে। আর কী হতে পারে? যেগুলো সাধারণ মানুষ ইউজ করে সেগুলোর মধ্যে কী হতে পারে? কেরোসিন হতে পারে। এবার সরকার বলছে যে সরকার এই পেট্রোলিয়াম জাতীয় যে সমস্ত দ্রব্য আছে সেগুলো থেকে ধরো সরকার বেশি ইনকাম করবে।
তো সরকারকে কোনটা এবার করবে? পেট্রোলে বেশি ট্যাক্স করবে, নাকি ডিজেলে বেশি ট্যাক্স দেবে, নাকি কেরোসিনে বেশি ট্যাক্স করবে? কোনটাতে বেশি ট্যাক্স করলে সরকারের বেশি ইনকাম হবে? তো এটা সরকার ধরো নিজের থেকে যদি বলে দেয় যে আমি পেট্রোলে 50% ট্যাক্স বাড়ালাম, ডিজেলে 50% ট্যাক্স বাড়ালাম, আর কেরোসিন ট্যাক্স বাড়ালাম না, তো সরকার নিজের থেকে তো এটা করলে, যদি কোনো কিছু ডেটা না দেখে যদি সরকার করে, তাহলে তো সরকার সেই প্ল্যানটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হবে কি হবে না সেটা নিয়ে কোনো গ্যারেন্টি নেই। তো সরকার কী করতে হবে? সরকারকে আগে দেখতে হবে যে ইন্ডিয়াতে যে যত জনসংখ্যা আছে, ধরো 150 কোটি জনসংখ্যা এখন, তাদের মধ্যে কত পার্সেন্ট পেট্রোল ইউজ করে, কত পার্সেন্ট ডিজেল ইউজ করে, কত পার্সেন্ট কেরোসিন ইউজ করে, এটাকে দেখতে হবে। কতজন মোটর ভেহিকেল ইউজ করে, কতজন মোটর ভেহিকেল ইউজ করে না, কত পার্সেন্ট মানুষ ক্ষমতাশীল যারা পেট্রোল এবং ডিজেল কিনতে পারবে, সেটা তাকে জানতে হবে। সেটা না জেনে যদি আমি শুধুমাত্র কেরোসিনের দাম বাড়িয়ে দিলাম আর পেট্রোলের দাম কমিয়ে দিলাম, তাহলে তো হয়তো ইনকাম ঠিকঠাক হবে না। তাহলে সরকারকে আগে দেখতে হবে যে কত পার্সেন্ট মানুষ ধরো পেট্রোল ইউজ করছে, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বেশি টাকা দিতে পারবে ট্যাক্স বেশি হলে, কত পার্সেন্ট মানুষ ডিজেলওয়ালা গাড়ি ইউজ করে, কত পার্সেন্ট মানুষ পেট্রোলওয়ালা গাড়ি ইউজ করে। তো সেগুলোকে সরকারকে জানতে হবে। সরকারকে সেগুলো জানার পর তারপর সরকারকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ, আমি পেট্রোলের দাম বাড়াবো, নাকি ডিজেলের দাম বাড়াবো, নাকি কেরোসিনের দাম বাড়াবো। কোনো কারণ ছাড়া যে কোনো একটা দাম বাড়িয়ে দিলে আলটিমেটলি সরকারের লাভ হবে না লস হবে, ভারতের বা দেশের জনগণের লাভ হবে না লস হবে, সেটা তো ঠিকঠাক হবে না। আগে জানতে হবে যে কতটা মানুষ কী পরিমাণ ইউজ করে, আলটিমেটলি তাদের সেই ক্ষমতাটা আছে কি আছে না, কত শতাংশ মানুষ সেই রকম লেভেলে আছে যারা সেই আর্থিক ব্যবস্থাটা বেশি দিতে পারবে। সেগুলোর ওপর ডিপেন্ড করে সরকারকে সেই প্ল্যানগুলো করতে হবে যে হ্যাঁ, আমি পেট্রোলের ট্যাক্স বাড়াবো, নাকি আমি ডিজেলের ট্যাক্স বাড়াবো, নাকি আমি কেরোসিনের ট্যাক্স বাড়াবো। তাহলে কি, যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন, সেই পলিটিক্যাল পার্টি যে দেশে হোক, যে রাজ্যে হোক, যে প্রদেশেই হোক, সেইখানে যে কোনো প্ল্যান ইউজ করার জন্য তাকে কিন্তু ডেটা কালেকশন করতে হবে। তাকে সেইখানকার মানুষের তথ্য জানতে হবে যে সেইখানকার মানুষের কি দরকার, সেইখানকার মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না, সেইখানকার মানুষের সেটা আদৌ দরকার কি দরকার না, এই সমস্ত তথ্য দরকার, ইনফরমেশন দরকার সরকারকে। ইনফরমেশন ঠিকঠাক গ্যাদার না করতে পারলে কিন্তু কোনো সরকারই কোনো রকম কোনো প্ল্যান ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারবে না। এই যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা যে অঞ্চলে ক্ষমতাশীল, সেইখানকার মানুষদের থেকে যে ইনফরমেশন কালেক্ট করে, এটা মাস্ট কালেক্ট করতেই হবে। তো সেই যে ইনফরমেশন কালেক্ট করে, সেইখান থেকেই এই জিনিসটা এসছে ম্যাথামেটিক্সে, স্ট্যাটিস্টিক্সে কী আছে? স্ট্যাটিস্টিক্সের যে ম্যাথামেটিক্সের ব্রাঞ্চটা আসলো, সেই ব্রাঞ্চের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে ডেটা কালেকশন, তথ্য সংগ্রহ করবে, তারপর সেই তথ্যটার অ্যানালিসিস করবে, সেই তথ্যটার অর্গানাইজ করবে, সেই তথ্যটা প্রেজেন্ট করবে, ইমপ্লিমেন্ট করবে, ইন্টারপ্রেট করবে, সেই তথ্যটা প্রেজেন্ট করবে। এই সমস্ত জিনিস করতে হবে, এবং এই সমস্ত জিনিস করার জন্য ম্যাথামেটিশিয়ানদের হেল্প দরকার। কারণ আমি 150 কোটি মানুষের ডেটা তো কালেকশন করলাম, কিন্তু সেই ডেটাতে কতটা জিনিস, কোন পার্টটা বেশি আছে, কোন পার্টটা কম আছে, সেটা তো অ্যানালিসিস করতে হবে। সেটা অ্যানালিসিস করার জন্য কি ম্যাথামেটিশিয়ান দরকার। এই জন্য পলিটি থেকে ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ হলো কি স্ট্যাটিস্টিক্স। এই সমস্ত পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এই যে ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ হয়ে গেল স্ট্যাটিস্টিক্স, তারপর স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি বাংলা মানে যেটা করা হলো সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। আদতে স্ট্যাটিস্টিক্সের বাংলা যদি করা হয় তাহলে সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা, এরকম কিছুটা টাইপের হবে। কিন্তু তারপর যখন ম্যাথামেটিক্সের ব্রাঞ্চের মধ্যে আসলো, তখন স্ট্যাটিস্টিক্সটা হলো রাশিবিজ্ঞান, রাশিবিদ্যা, এগুলো জিনিস। ওকে,
তাহলে আলটিমেটলি স্ট্যাটিস্টিক্সের মধ্যে কী কী জিনিস পড়ছে, ম্যাথামেটিক্সের ব্রাঞ্চে যে স্ট্যাটিস্টিক্স আছে তার মধ্যে যেগুলো পড়ছে সেগুলো অ্যাকচুয়ালি নেক্সট পেজে লেখাচ্ছি আমি, তাহলে সুবিধা হবে। স্ট্যাটিস্টিক্স as a branch of ম্যাথামেটিক্সের ব্রাঞ্চ হিসাবে যখন স্ট্যাটিস্টিক্স আসলো তখন এর মধ্যে কী হলো, এক নম্বর কী হচ্ছে কালেকশন অফ ডেটা, তথ্য সংগ্রহ, নাম্বার 2 অ্যানালাইসিস অফ দ্য ডেটা, নেক্সট কি অর্গানাইজেশন বা অর্গানাইজিং দ্য ডেটা, অর্গানাইজিং দ্য ডেটা, তারপর কী করবে ইন্টারপ্রেট করবে সেই ডেটার মধ্যে কী কী জিনিস আছে সেটাকে ইন্টারপ্রেট করতে হবে, কোনটা জিনিস বেশি আছে কোনটা জিনিস কম আছে, ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা, আর কি হতে পারে প্রেজেন্টেশন অফ দ্য ডেটা, মোটামুটি এগুলো জিনিস। তাহলে স্ট্যাটিস্টিক্স যখন ম্যাথামেটিক্সের ব্রাঞ্চ হলো তখন আলটিমেটলি স্ট্যাটিস্টিক্সে এই সমস্ত জিনিসই আসে, এই সমস্ত জিনিস স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ে। ওকে, তো দেখো যেগুলো জিনিস আমরা করছি তাদের মধ্যে সব জায়গায় দেখছি একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেটা, 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 সব জায়গাতে ডেটা জিনিসটা আছে। তো ডেটা জিনিসটা কী, তাহলে এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা। ডেটা, হোয়াট ইজ ডেটা, কাকে বলবো ডেটা? হোয়াট ইজ ডেটা? ডেটা কি? ডেটা হচ্ছে কি কালেকশন অফ ফ্যাক্ট বা ইনফরমেশন। ডেটা অ্যাকচুয়ালি ইনফরমেশন, যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন, সেটা ফ্যাক্ট হতে পারে, সেটা নাম্বার হতে পারে, সেটা কোনো ফিগার হতে পারে, সেটা কোনো ডেসক্রিপশন হতে পারে, সেটা কারোর নেমস হতে পারে, সেটা গিভেন সেটস অফ ফ্যাক্ট হতে পারে। যে কোনো ইনফরমেশন যদি আমরা সেই ইনফরমেশনটাকে গ্যাদার করতে পারি, তথ্য সংগ্রহ করতে পারি, সেটাকে যদি আমরা মেজার করতে পারি, বা সেটা কোনো অবজারভেশনের মাধ্যমে যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলে সেইটাকেই বলা হচ্ছে ডেটা, সেই ইনফরমেশনটাকেই বলবে ডেটা। তাহলে কী বলবো, এ ডেটা ইজ data is a collection of মানে কি set of মানে collection of, data is a collection of information in terms of কি হতে পারে, in terms of numbers বা numerical value, নাম্বারস হতে পারে বা ফিগার হতে পারে বা কী হতে পারে, ফ্যাক্ট হতে পারে, ডেসক্রিপশন হতে পারে, এই সমস্ত জিনিস হতে পারে। এগুলো জিনিসকে আমরা বলবো ডেটা, যেটা কী করতে পারি, যেটা আলটিমেটলি সেটা আমরা কালেক্ট করতে পারি ফ্রম কি, কোনো অবজারভেশন থেকে কালেক্ট করতে পারি, কোনো মেজারমেন্ট থেকে কালেক্ট করতে পারি, কোনো রিসার্চ থেকে কালেক্ট করতে পারি, বা কোনো একটা অ্যানালিসিস থেকে সেখান থেকে কোনো সংগ্রহ করতে পারি যে সমস্ত ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশনকে আমরা বলবো ডেটা। যেমন একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা ডেটা বলবো। ধরো আমি বললাম দ্য marks obtained by 5 students in
ইন ম্যাথামেটিক্স। আর 5 জন স্টুডেন্টের মার্কস কি ধরো বলে দিয়েছে, একজন আউট অফ 10 ধরো একজন পেয়েছে 5, একজন পেয়েছে 7, একজন পেয়েছে 3, একজন পেয়েছে 9, একজন পেয়েছে 8। তাহলে এই যে 5টা নাম্বার আছে, মার্কস অফ 10 আছে, এটাকে কী বলবো? এটা একটা বড় ডেটা, এটা একটা ইনফরমেশন। কেমন ইনফরমেশন? ইনফরমেশন উইথ নাম্বারস। সো দিস ইজ দ্য ডেটা। আরেকটা এক্সাম্পল দিই। ধরে বলেছে যে দ্য প্লেয়ার্স for Team India for 2023 Cricket World Cup, 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যারা খেলেছে ইন্ডিয়ান টিমের, তাদের নাম এক দিয়ে দিয়েছে। ধরো রোহিত, কোহলি, গিল, KL রাহুল, শুধু রাহুল লিখছি, দেন বুমরা, শামি, সিরাজ, অশ্বিন, জাদেজা, হার্দিক, স্কাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর কে ছিল? এই যে 11, ধরো এই 11 প্লেয়ারের নাম দিয়েছি, ধরো এই 11 জন প্লেয়ারের নাম দিয়েছি। তাহলে এটা একটা ডেটা কেন? এখানে নামস আছে, ইনফরমেশন দিয়েছে, ফ্যাক্টস আছে। সো দিস ইজ অলসো এ ডেটা। ডেটা যে সবসময় নাম্বার দেওয়া হবে তা কিন্তু না। দেখো আমি ডেটার ইনফরমেশনে কী কী দিয়েছি, ডেটার ইনফরমেশন লিখেছি, নাম্বার দিয়েও হতে পারে, ফিগার দিয়েও হতে পারে, ফ্যাক্টস দিয়েও হতে পারে, ডেসক্রিপশন দিয়ে হতে পারে, নেমস দিয়ে হতে পারে। আমি এটা লিখে দিই, নেমস দিয়েও হতে পারে, নেমস, ইডিসি, অনেক কিছু হতে পারে। তাহলে প্রথম যে ডেটা দিলাম সেটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ডেটা, নাম্বার দিয়ে ডেটা। পরের যে ডেটাটা দিলাম সেটা হচ্ছে নেমস দিয়ে ডেটা। তো ডেটা বিভিন্ন রকম হতে পারে। এবার যে জিনিস জানতে হবে ডেটার পর, যে সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন কাকে বলবো? অবজারভেশন। হোয়াট ইজ অবজারভেশন? অবজারভেশন বলবো যে কোনো একটা ডেটাতে, যে যদি নিউমেরিক্যাল ডেটা হয়, কোনো একটা ডেটাতে যে সমস্ত নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে সেই নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে আমরা বলবো অবজারভেশন, যদি সেই ডেটাটা নাম্বার দিয়ে রিলেটেড হয়। যদি ডেটা নাম্বার দিয়ে রিলেট না হয়ে কোনো ইনফরমেশান বা কোনো নেম দিয়ে রিলেটেড হয়, তখন প্রত্যেকটা নেম বা প্রত্যেকটা ডিফারেন্ট নেম, অ্যাকচুয়ালি সেম নেম কিন্তু না, ডিফারেন্ট নেম, ডিফারেন্ট নাম্বার বা ডিফারেন্ট ইনফরমেশান, ইচ ভ্যালু, ইনফরমেশনের প্রত্যেকটা ডেটার প্রত্যেকটা ডিফারেন্ট ভ্যালুকে আমরা বলবো অবজারভেশন। তাহলে যদি ডিফারেন্ট করি তাহলে সেটা লিখবো হচ্ছে এইভাবে, যে ইচ নিউমেরিক্যাল ভ্যালু, আমরা যেহেতু ম্যাথামেটিক্সে স্ট্যাটিস্টিক্স করছি, তো ম্যাথামেটিক্সে আমরা সাধারণত নাম্বার দিয়েই ডেটাগুলো থাকবে, সেই জন্য এই ক্ষেত্রে আমি নাম্বার দিয়েই ডেফিনেশনগুলো লেখাচ্ছি, প্রত্যেকটা ডেফিনেশনই আমি নাম্বার দিয়ে লেখাচ্ছি। তার মানে এই না কিন্তু সবসময় নাম্বার দিয়েই হবে, যদি কোনো নাম দিয়ে কোনো ইনফরমেশন থাকে, নাম দিয়ে যদি কোনো ডেটা থাকে, তাহলে ইচ নেমস, ইচ ডিফারেন্ট নেমস অফ এ ডেটা, এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে ইচ নিউমেরিক্যাল ভ্যালু অফ এ ডেটা is called observation. যেমন আগের এক্সাম্পলে কী বললাম, আগের এক্সাম্পলে আমি 5 জন স্টুডেন্টের মার্কস বলেছি। ফর এক্সাম্পল আমি কী বললাম আগের স্টুডেন্টের
মার্কস অবটেন্ড বাই 5 স্টুডেন্টস, কী বললাম 5, 7, 3, 9, 8। তাহলে এই ক্ষেত্রে এই প্রত্যেকটা নিউমেরিক্যাল ভ্যালুই হচ্ছে একটা অবজারভেশন। এখানে তাহলে আলটিমেটলি 5টা মার্কস আছে, সেই জন্য 5টা অবজারভেশন। এইখানে আচ্ছা, এখানে একটা জিনিস বলা উচিত, এইখানে বলা উচিত যে ডিফারেন্ট কিন্তু ভ্যালু হতে হবে। না, এটা অন্য জায়গায় লেখায়, সরি। এই যে নিউমেরিক্যাল ভ্যালুসগুলো আছে, এগুলো কিন্তু সেম ভ্যালু হলে হবে না, এগুলো ডিফারেন্ট ভ্যালু হতে হবে। মানে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আরও 5টা মার্কস দিচ্ছি, যে 3, 4, 3, 3, 4, ধরো 5জন স্টুডেন্টস এই কটা মার্কস পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখো এই 3, এই 3, এই 3, এই 3টে মিলে একটাই অবজারভেশন 3, আর এই 4, এই 4, এই দুটো মিলে আরেকটা অবজারভেশন। তাহলে এই ক্ষেত্রে আলটিমেটলি 2 অবজারভেশন আছে, এইভাবে লেখাচ্ছি। এক্ষেত্রে নাম্বার অফ অবজারভেশন ইজ 2, আর আগের বার নাম্বার অপশন কত ছিল 5। আগের বার 5টাই ডিফারেন্ট ভ্যালু ছিল, এই জন্য 5টা ডিফারেন্ট অবজারভেশন পেয়েছি আমি। এইবার সেকেন্ড যে আমি এক্সাম্পলটা দিলাম, সেইখানে 5টা কিন্তু ডিফারেন্ট ভ্যালু নেই, মাত্র 2টো ডিফারেন্ট ভ্যালু আছে। সেটা কি কি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 2। মাথায় রাখবে যে ডিফারেন্ট ভ্যালু হতে হবে। এইখানে লিখে দিচ্ছি, যে ভ্যালুজ মাস্ট বি ডিফারেন্ট। ওকে, যদি ডেটাটা নিউমেরিক্যাল ডেটা না হয়, যদি কোনো ইনফরমেশান, কোনো ডেসক্রিপশন বা কোনো নেম দিয়ে যদি ডেটা হয়, তাহলে তো অবজারভেশন কী হবে, তখন সেই নেমগুলো অবজারভেশন হয়ে যাবে। যেমন আগের যে এক্সাম্পলটা দিলাম, এই যে এক্সাম্পলটা আমি দিলাম, সেই এক্সাম্পলে অবজারভেশন নাম্বার অফ অবজারভেশন কত 11টা, 11 জন ডিফারেন্ট প্লেয়ার আছে, তাহলে এই 11টা নামই হবে অবজারভেশন। ওকে, মানে এক্ষেত্রে রোহিত একটা অবজারভেশন, কোহলি একটা অবজারভেশন, গিল একটা অবজারভেশন, রাহুল একটা অবজারভেশন, বুমরা একটা অবজারভেশন, হ্যাঁ স্বামী একটা অবজারভেশন, সিরাজ একটা অবজারভেশন, প্রত্যেকটা ডিফারেন্ট নেম হচ্ছে অবজারভেশন। যদি ধরো রোহিতের নামটা যদি দুবার আসতো, তাহলে কিন্তু তখন সেটাকে দুটো অবজারভেশন না বলে একটাই অবজারভেশন বলতো। অবজারভেশনকে সাধারণত আমরা যেটা দিয়ে ডিনোট করি সেটা হচ্ছে এক্স। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অবজারভেশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, মাথায় রাখবা। ওকে, এইটা মিটিয়ে দিই। নেক্সট পেজ। এরপরে যে জিনিসটা আমাদের লাগবে অবজারভেশনের পর, সেইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। অবজারভেশনকে লেখা হয় এক্স দিয়ে, ফ্রিকোয়েন্সিকে লেখা হয় এফ ব্র্যাকেটে এক্স দিয়ে, এফ অফ এক্স। এফ অফ ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে অবজারভেশন, সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ এফ এক্স, এভাবে লেখা হয়। কি ফ্রিকোয়েন্সি কি, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা ডেটাতে যে অবজারভেশনগুলো আমরা পেলাম, প্রত্যেকটা অবজারভেশন কবার করে আছে, সেই নাম্বার অফ টাইমসকে আমরা বলি সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সি। তাহলে কী লিখব? লিখব হচ্ছে দ্য নাম্বার অফ টাইমস
the number of times one observation occurs, the number of times one observation occur, যে কোনো একটা অবজারভেশন যতবার আসবে সেই ডেটাতে is called the frequency of that observation. কোনো একটা অবজারভেশন সেই ডেটাতে যতবার ফিচার করবে, যতবার আসবে, সেই সংখ্যাটাকে সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সি বলে। আগে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, লাস্ট এক্সাম্পলটা সেই ঘটনা বলছি, যে আমি কি বললাম, আমি বললাম 5 জন স্টুডেন্টের মার্কস, তাহলে মার্কস কি বললাম হচ্ছে 3 4 3 3 4, তাহলে 3 4 3 3 4, তাহলে এখানে অবজারভেশন করা, অবজারভেশন দুটো, একটা হচ্ছে এই 3, এই একটা অবজারভেশন, আর 4 সেকেন্ড অবজারভেশন, দুটো অবজারভেশন। তাহলে এক্ষেত্রে অবজারভেশন কী হচ্ছে, অবজারভেশনস হচ্ছে দুটো মাত্র। সেই অবজারভেশনগুলো কী, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, এই দুটো অবজারভেশন। এইবার বলেছে যে কোনো একটা অবজারভেশন যতবার ফিচার করবে, যতবার ওকার করবে, তাহলে দেখো এখানে 3 কবার এসছে, একবার, দুবার, 3 বার। তাহলে যদি আমি এবার ফ্রিকোয়েন্সি বের করি, তাহলে 3-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, কারণ 3 বার এসছে, আর 4 কবার এসছে, এইখানে একবার 4, এইখানে 2 বার 4, তাহলে 4-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তাহলে যে গিভেন এক্সাম্পলটা আমি দিলাম, সেই গিভেন এক্সাম্পলে অবজারভেশন হচ্ছে মাত্র দুটো, একটা অবজারভেশন 3, একটা অবজারভেশন 4। প্রত্যেকটা অবজারভেশন কতবার করে এসছে সেটাই হচ্ছে সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সি। তাহলে 3 যে অবজারভেশনটা, সেই 3 এসছে 3 বার, তাহলে 3-এর অবজারভেশন হচ্ছে, 3-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, এবং 4 যে অবজারভেশন ছিল, সেই 4 এসছে কবার, 2 বার এসছে, তাহলে এই 4-এর ফ্রিকোয়েন্সি হলো 2। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি এবং অবজারভেশন এটাকে লিখবো কী করে, লিখবো কি হচ্ছে এফএক্স এবং এক্স দিয়ে, এক্স লিখবো হচ্ছে অবজারভেশন এবং এফএক্স লিখবো হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে এক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে এই যে এটার যদি আমি লিখি হোয়াট ইজ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এবং নাম্বার অফ অবজারভেশন, তাহলে লিখবো হচ্ছে এইভাবে, যে এক্স দিয়ে লিখবো হচ্ছে অবজারভেশন, কী কী অবজারভেশন পেয়েছি এখানে, অবজারভেশন পেয়েছি 3 আর 4, আর সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সি এফএক্স কী হচ্ছে, 3-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 4-এর ফ্রিকোয়েন্সি 2। এইভাবে যদি আমরা ছক বানাতে পারি, তাহলে এইভাবে বানাবো ছকটা। এইভাবে বানাবো আমরা ছকটা। একটা এক্সাম্পল দিই, আমি ধরো একটা এক্সাম্পল বললাম এইরকম, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে highest marks obtained in math, physics, chemistry, biology and English by, ধরো ম্যাথে হাইয়েস্ট মার্ক পেয়েছে রোহিত, ফিজিক্সে হাইয়েস্ট মার্ক পেয়েছে ধরো প্রতাপ,
কেমিস্ট্রিতে হায়েস্ট মার্কস পেয়েছে ধরো শ্রেয়া, বায়োলজিতে হায়েস্ট মার্ক পেয়েছে আবার ধরো রোহিত, আর ইংলিশে হায়েস্ট মার্ক পেয়েছে আবার ধরো রোহিত। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে গিভেন ইনফরমেশন ডেটা। নেক্সট পেজে, এই পেজে জায়গা হবে না। হ্যাঁ, ধরো এটা আছে। তাহলে এক্ষেত্রে অবজারভেশনগুলো কী কী? এক্ষেত্রে অবজারভেশনগুলো কী কী? রোহিত রোহিত রোহিত, তাহলে এইটা একটা অবজারভেশন। আর কে? প্রতাপ। আর কে? শ্রেয়া। এই তিনটা হচ্ছে অবজারভেশন। এই তিনটাই তো আছে, আর তো কেউ আছে? আর কোনো ডিফারেন্ট অবজারভেশন আছে কি? আর তো কেউ নেই। এই ডেটাটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা না, এটা হচ্ছে নেমস দিয়ে ডেটা আছে। তাহলে এক্ষেত্রে অবজারভেশনগুলো কী হবে? নেমস হবে। আর এদের ফ্রিকোয়েন্সি কী হবে? দেখো রোহিত কবার এসছে, রোহিত 3টে সাবজেক্টে হায়েস্ট হয়েছে, ম্যাথে হায়েস্ট হয়েছে, বায়োলজিতে হায়েস্ট হয়েছে, আর ইংলিশে হায়েস্ট হয়েছে। তাহলে রোহিতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। প্রতাপ আর শ্রেয়া এদের ফ্রিকোয়েন্সি কে কি? 1 1। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ অবজারভেশন, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? অবজারভেশনকে আমরা ডিনোট করি এক্স দিয়ে, আর ফ্রিকোয়েন্সি ডিনোট করেছি এফ অফ এক্স দিয়ে। ফ্রিকোয়েন্সি অফ দ্যাট অবজারভেশন, এই জন্য এফ ব্র্যাকেটে এক্স। যাই নেক্সট বিষয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্যাবুলেশন অফ ডেটা। ট্যাবুলেশন অফ ডেটা। টেবল থেকে ওয়ার্ডটা এসছে ট্যাবুলেশন, টেবল থেকে ওয়ার্ড এসছে ট্যাবুলেশন। তাহলে কোনো একটা ডেটাকে, কোনো একটা ইনফরমেশনকে যদি আমরা টেবিলের মধ্যে ইনপুট করি তাহলে সেটাকে বলে ট্যাবুলেশন অফ ডেটা। এবার ডেটা আমি পেলাম এবং সেই ডেটাকে সাথে সাথেই আমি টেবিলে ইনপুট করলাম, সেইভাবে টেবিল কিন্তু বানানো যায় না। টেবিল বানাতে গেলে সেই টেবিলের অ্যারেঞ্জমেন্টটা সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট হতে হবে, কোনো একটা সিস্টেম মেনে আমাকে টেবিলটা বানাতে হবে। তাহলে হোয়াট ইজ ট্যাবুলেশন অফ ডেটা? সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, কি বলবো সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট of data in a table is called tabulation of the data. এবারে যে সিস্টেম মেনে আমাকে ডেটাটাকে অ্যারেঞ্জ করতে হবে, সেই সিস্টেমগুলো কী কী হতে পারে? সেই সিস্টেমগুলো যেগুলো হতে পারে, যদি নেমস বা ইনফরমেশন দিয়ে যদি কোনো ডেটা থাকে তাহলে সেটাকে আমরা কি অ্যালফাবেটিক্যালি সাজাবো, আমাদের সাজিয়েই লিখতে হবে। অ্যারেঞ্জমেন্টটা, সাজানোর যে অ্যারেঞ্জমেন্টটা আমাকে একটা সিস্টেম মেনে করতে হবে। সেই সিস্টেম কি এক হতে পারে যে অ্যালফাবেটিক্যালি আমরা সাজাবো, অ্যালফাবেটিক্যালি আমরা সাজাতে পারি। যদি ওয়ার্ড বা নেমস দিয়ে যদি না থাকে, যদি আমাদের নাম্বার দিয়ে ডেটা থাকে, তাহলে কী সাজাবো? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারবো। বা ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারি। এই তিনটা বাদ দিয়ে যদি আরও কোনো আমরা মেথড পাই, সেই মেথডও হতে পারে। মোট কথা আমরা ডেটা পেলাম এবং ডেটাগুলোকে পরপর লিখে দিয়ে আমি টেবিল বানালাম, তাহলে কিন্তু হবে না। আমাকে একটা অর্ডার মেনটেন করতে হবে। সেই অর্ডারটা আইদার অ্যাসেন্ডিং অর্ডার হতে পারে বা ডিসেন্ডিং অর্ডার হতে পারে। কার ক্ষেত্রে? নাম্বারের ক্ষেত্রে। এটা কি? এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে
যদি নাম্বার দিয়ে থাকে তাহলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার হতে পারে, কিন্তু যদি ওয়ার্ড দিয়ে থাকে, নেমস যদি থাকে, তাহলে তো আর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং না, তখন কি, তখন অ্যালফাবেটিক্যালি। এটা যদি এটা ওয়ার্ডের ক্ষেত্রে। এই তিনটে প্রসেস বাদ দিয়ে যদি আরও কোনো আমরা শর্টিংয়ের ওয়ে পাই, তাহলে সেই প্রসেসেও আমি সাজাতে পারি, কিন্তু আমাকে একটা অর্ডার মেনটেন করতে হবে, সিস্টেমেটিক অর্ডার আমাদের মেনটেন করতে হবে। সেই মেনটেন করে আমাদের সেই ডেটাটাকে টেবিল বানাতে হবে। যেমন আগের যে এক্সাম্পলটা দিলাম, এই যে আগের এক্সাম্পলটা আমি দিয়েছি, এই যে এক্সাম্পলটা দিলাম, এইখানে কিন্তু এটাকে যদি আমি টেবিল বানিয়ে দিই, তাহলে কিন্তু সেটা টেবুলেশন অফ দ্য ডেটা হলো না। তাহলে এই ক্ষেত্রে কী করতে হতো, আমাকে এই যে অবজারভেশনগুলো পেয়েছি, সেই অবজারভেশনগুলো আমাকে অ্যালফাবেটিক্যালি সাজাতে হতো। তাহলে সবার আগে আসতো কে, প্রতাপ, পি দিয়ে আসতো, তারপর আসতো রোহিত, আর তারপর আসতো শ্রেয়া। এইভাবে যদি আমি টেবিল বানাতাম, তাহলে সেই টেবিলটা হতো অ্যাকচুয়াল টেবিল বা টেবুলেশন অফ দ্য ডেটা। এর এক্সাম্পল দিই, ওকে, নেক্সট পেজে। আচ্ছা, আরেকটা বলি, এই যে একটা অর্ডার মেনটেন করে টেবিল বানালাম, টেবিল বানানোর পর যে টেবিলটা আমরা পাই, সেই টেবিলের একটা নাম আছে, সেই টেবিলের নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। কি নাম? ফ্রিকোয়েন্সি, FREQUENCY, ফ্রিকোয়েন্সি টেবিল। কোনো একটা ডেটাকে আমি সিস্টেমেটিক ওয়েতে একটা টেবিলে ইনপুট করার পর যে টেবিলটা পাই, সেই টেবিলটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। এক্সাম্পল দিচ্ছি পরের পেজে। ফ্রিকোয়েন্সি টেবিল, marks obtained by 10 students, 10 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, 5, 7, 3, 2, 2, 5, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 3। তাহলে এইটা হচ্ছে 10 জন স্টুডেন্টের মার্কস অবটেন্ড। আমাকে বলেছে যে কনস্ট্রাক্ট দ্য ফ্রিকোয়েন্সি টেবিল ফর দ্য গিভেন ডেটা। বলেছে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি টেবিল ফর দ্য গিভেন ডেটা। তারপর মানে ফ্রিকোয়েন্সি টেবিলটা, তাহলে একটা টেবিল বানাবো। এইরকম আমাদের একটা টেবিল হবে, যেই টেবিলে আমি অবজারভেশন লিখব এবং সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সিগুলো লিখব। এক্স দিয়ে আমরা কী বোঝাই? এক্স দিয়ে আমরা অবজারভেশন বোঝাই, আর এফ এক্স দিয়ে সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সি বোঝাই। এবার যে অবজারভেশনগুলো আছে, দেখো নিউমেরিক্যাল ভ্যালুস আছে, তাহলে এইবার এদেরকে আমি সাজাবো আইদার অ্যাসেন্ডিং অর্ডারে নাহলে ডিসেন্ডিং অর্ডারে। আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। তো এখানের মধ্যে সব থেকে ছোটো অবজারভেশন কোনটা? হচ্ছে 2। সব থেকে ছোটো অবজারভেশন হচ্ছে 2। তাহলে সবার আগে কী লিখবো? সবার আগে লিখবো 2। তারপর 2 এর পরের অবজারভেশন কী হবে? 3। 3 এর পর 4 আছে, 4 নেই, তাহলে নেক্সট অবজারভেশন হবে 5। 5 এর পর 6 আছে, নেই, 7 আছে, আছে 7। তারপর কী হবে? 8 আছে, আছে, আর তারপর কী আছে? 9। এই করা অবজারভেশন আছে 2, 3, 5, 7, 8, 9। দেখো এটা একটা অর্ডার আমি মেনটেন করেছি, অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে আমি সাজিয়েছি। এবার আমরা যেটা করবো, এই প্রত্যেকটার ফ্রিকোয়েন্সিগুলো করবো। 2 কবার আছে? দেখো 2 একবার, দুবার, 2 আছে, আর 2 আছে নাই, তাহলে 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। 3 কবার আছে? 1, 2, 3। 3ও আছে 3 বার, তাহলে 3 এর ফ্রিকোয়েন্সি 3। 5 কবার আছে? 5, তাহলে 5 এর ফ্রিকোয়েন্সি 2। 7 কবার আছে? একবারই আছে, 7 এর ফ্রিকোয়েন্সি 1। 8 কবার আছে? একবারই আছে, 8 এর ফ্রিকোয়েন্সি 1। 9 কবার আছে? 9 এর ফ্রিকোয়েন্সি 1। তাহলে এই যে আমরা টেবিলটা পেলাম,
এই টেবিলকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি টেবিল। এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, সেটা করলেও যেমন হবে। এটাকে যদি আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাতাম তাও হবে, মানে এটা এরকম হতে পারতো। এই ফ্রিকোয়েন্সি টেবিলটা এইরকম হতে পারতো, এখানে এক্স, এখানে ফ্রিকোয়েন্সি, এটা এরকম হতে পারতো। সবার আগে 9, তারপর 8, তারপর 7, তারপর 5, তারপর 3, তারপর 2, এরকম হতে পারতো। এদের ফ্রিকোয়েন্সি কত? 9-এর ফ্রিকোয়েন্সি ছিল 1, 8-এর ফ্রিকোয়েন্সি 1, 7-এর ফ্রিকোয়েন্সি 1, 5-এর ফ্রিকোয়েন্সি 2, 3-এর ফ্রিকোয়েন্সি 3 অ্যান্ড 2-এর ফ্রিকোয়েন্সি 2। এটা হতে পারে, দুটোই অ্যান্সারের ক্ষেত্রে। তোমাদের খুশি মতো তোমরা অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার করতে পারো, তবে একটা অর্ডার মেনটেন করতেই হবে, এটা হচ্ছে মেন কথা। দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি টেবিল। ওকে, তো আরেকটা জিনিস আছে যেটা করি, ছেড়ে দেবো আজকে, সেটা হচ্ছে ট্যালি মার্ক। যাই নেক্সট পেজে। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে ট্যালি মার্ক। নাম তোমরা হয়তো শুনেছো সবাই, ট্যালি মার্ক। কী জিনিস ট্যালি মার্ক? চলো আমরা যোগ করতাম, ধরো 4 আর 3 যোগ করতে বলেছে, আমরা কী করতাম? 4-এর জন্য 4 দাগ দিতাম, 3-এর জন্য 3 দাগ দিতাম, দিয়ে এটা গুনতাম 1 2 3 4 5 6 7, তাহলে এদের অ্যাডিশন হলো 7। এই যে আমরা এই প্রত্যেকটা নাম্বারের জন্য করেসপন্ডিং মার্কস দিতাম, দাগ দিতাম, এগুলোকে বলি ট্যালি মার্ক। ট্যালি মার্ক কি? ট্যালি মার্ক ইজ আ প্রসেস of counting using vertical lines. ভার্টিক্যাল লাইন ইউজ করে কাউন্ট করার যে প্রসেসটা, সেটাকে বলে ট্যালি মার্ক। এবার ট্যালি মার্কে প্রত্যেকটা নাম্বারের জন্য একটা করে সিম্বল আছে। যেমন 1কে আমরা ডিনোট করি একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন দিয়ে, 2কে আমরা ডিনোট করি ডাবল ভার্টিক্যাল লাইন দিয়ে, 3কে আমরা ডিনোট করি ট্রিপল ভার্টিক্যাল লাইন দিয়ে। এটা কিন্তু আবার রোমান নাম্বার দিয়ে আবার গুলিয়ে ফেলবে না। 4কে আমরা ডিনোট করি 4টে ভার্টিক্যাল লাইন দিয়ে। রোমান হরফে 4 কী হতো? রোমান হরফে 4 কিন্তু IV লেখাতে হতো। 1 2 3 মিলে যাবে, কিন্তু 4 আর 5 মিলবে না। আর ট্যালি মার্কে 5 দিয়ে আমরা লিখি কি? 4টে দাগ, তারপর একটা ডায়াগ্রাম দাগ, এইভাবে আমরা লিখি 5কে। এই 5টাই নাম্বার আমরা কাউন্ট করি ট্যালি মার্কে। 6 কাউন্ট করি না। 6 কাউন্ট করবো কী করে? যদি আমাদের 6 কাউন্ট করতেই হয়, তাহলে আমরা 6কে কাউন্ট করবো কীভাবে? এই 5-এর জন্য এটা, তারপর একটা 1, দ্যাট ইজ 6। 7কে কী করে করবো? এই 5-এর জন্য একটা, তারপর 2, 8, দ্যাট ইজ 5, দেন 3, এরকমভাবে চলতে থাকবে। 9 কী হবে তাহলে? 9 কী হবে তাহলে? 9 হবে এই 5 4 9। 10 কী করে হবে? দ্যাট ইজ 10। 11 কী করে হবে? দ্যাট ইজ 11। এরকম চলতে থাকবে পরপর। এইটা হচ্ছে ট্যালি মার্ক। তা আমরা ট্যালি মার্ক কেন কাউন্ট করবো? ট্যালি মার্ক ইউজ করে কেন কাউন্ট করবো? কেন আমরা 1 2 3 4 নর্মাল যেভাবে নিউমেরিক্যাল দিয়ে আমরা কেন কাউন্ট করবো না? স্ট্যাটিস্টিক্সে আমরা ট্যালি মার্ক ইউজ করে কাউন্ট করি। কেন করি? কারণ স্ট্যাটিস্টিক্সে 5টা ডেটা তো থাকবে না, 5টা অবজারভেশন থাকে না। আমি এক্সাম্পল দিচ্ছি 5টা অবজারভেশন দিয়ে। যেমন এর আগের বেলা অবজারভেশন করা ছিল 1 2 3 4, 6টা অবজারভেশন ছিল মাত্র। তার আগের এক্সাম্পলে অবজারভেশন ছিল মাত্র 3টে। তার আগের তাতে অবজারভেশন ছিল মাত্র 2টো। তো আমি এখন এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্যই 2টো 3টে 5টা 10টা এইরকম নাম্বার অফ অবজারভেশন হচ্ছে। কিন্তু আদতে স্ট্যাটিস্টিক্স যখন
কাজ করা হয় তখন তো হাজার হাজার কোটি কোটি অবজারভেশন থাকে। সেগুলো যদি আমরা নাম্বার 1 2 3 4 দিয়ে ইউজ করি তাহলে বারবার কোনো নাম্বার মেটাতে হতে পারে, কাটতে হতে পারে। ধরো কোনো একটা অবজারভেশন আমি পেলাম, অবজারভেশনটা আছে 4 বার, তো সেটাকে সেই ঘরে আমি 4 লিখলাম। তারপরে আবার 100 জন পর 100টা ডিফারেন্ট অবজারভেশন করার পর আবার দেখলাম ওই অবজারভেশনটা আছে, তখন সেটাকে আবার কলম দিয়ে কেটে সে আমার 5 লিখবো না। যদি 4 থাকে তাহলে 4 পরে একটা এক্সট্রা দাগ দিয়ে দেবো, হয়ে গেলো 5। যদি 5 থাকে তারপরে সেটাকে 6 করতে একটা এক্সট্রা দিয়ে দেবো, শুধু এক্সট্রা একটা দাগ দিতে হয় ট্যালিমার্ককে কাউন্ট করার জন্য। সেই জন্য আমরা কোনো কিছু কাটতে হয় না, সেই জন্য আমরা ট্যালিমার্ক ইউজ করে স্ট্যাটিস্টিক্যাল কাউন্টগুলো করি। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবো যে কেন আমরা ট্যালিমার্ক ইউজ করে করবো। ধরো আমাকে একটা কোশ্চেন দিয়েছে এরকম যে the marks obtained by the marks obtained by 50 students, 50 জন, 50 students in a class বা of a class, in a class তো হয় না, of a class, are given by 50 জন স্টুডেন্টের মার্কস পরপর দেওয়া আছে। ঠিক আছে, মার্কসগুলো এরকম ধরো 7 5 2 1 4 3 2 1 2 3 4 5 6 7 8 9 3 4 2 1 5 3 3 7 10 3 5 2 1 1 9 8 4 7 7 9 6 4 6 3 2 1 1 আরও 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 10টা হবে। 9 9 9 2 3 1 3 1 1 হলো 50টা, হোপফুলি হয়ে গেছে 50টা। বলেছে মেক এ ফ্রিকোয়েন্সি টেবল, এর সাথে বলেছে মেক এ ফ্রিকোয়েন্সি টেবল ফর দিস ডেটা। এই ডেটার জন্য একটা ফ্রিকোয়েন্সি টেবল তুমি বানাও, এইটা আমাকে দিয়েছে। এবারে এই অঙ্কটা করতে গেলে আমাকে এই যে কাউন্টগুলো করবো প্রত্যেকটা নাম্বার, সেটা কিন্তু আমরা ট্যালি মার্কস দিয়ে কাউন্ট করবো, করলে সুবিধা হবে। দেখো আমি টেবিলটা বানাচ্ছি, তাহলে টেবিলে কটা ঘর হবে? টেবিলে আলটিমেটলি ঘর হবে 3টা। টেবিলটাকে সম্পূর্ণ ওকে। তাহলে এই ঘরে আমরা শো করছি মার্কস, সেটাকে আমরা লিখছি এক্স দিয়ে, আর এই ঘরে লিখছি আমরা প্রত্যেকটা মার্কসের ফ্রিকোয়েন্সিকে, তাহলে এটাকে লিখবো আমরা এফ অফ এক্স দিয়ে। তাহলে মার্কসগুলোকে কি আমি এটা অ্যাসেন্ডিং অর্ডারে আমি এটাকে সাজাচ্ছি, অ্যাসেন্ডিং অর্ডারে আমি এটাকে সাজাচ্ছি। কীভাবে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই, তাহলে সবার থেকে ছোটো যেটা হবে সেটা হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 5 6 7 8 9। আচ্ছা, একটু ফাঁকা ফাঁকা করলে লিখলেই হবে না, জায়গা তো আছে অনেক, একটু ফাঁকা ফাঁকা করে লিখি। 1 2 3 4 5 6 7 8 9। এই করে অবজারভেশন আছে আমাদের কাছে।
এবার প্রত্যেকটা অপশনে কটা করে আছে দেখো, আমি কি লিখবো, কি এভাবে গুনে গুনে লিখবো, এক কটা আছে, এই 1 2 3 4 5 6 7 8, 8টা এক আছে, তাহলে এখানে লিখবো 8, এরকম করে লিখবো। তারপর 2 কটা আছে, 1 2 3 4 5, 5টা 2 আছে, এরকম করে লিখবো। এরকম করে লিখলে দেখো ভুল হয়ে যেতে পারে। কী ভুল হবে দেখো, অলরেডি আমি এইখানে এই একটাকে আমি ছাড়া পড়ে গেছি একটা, তাহলে এই 8টাকে আমরা কেটে আবার এখানে 9 লিখবো, তাই কি এরকম করবো? এরকম করলে টেবিলটা নোংরা হয়ে যাবে, কাটাকাটি করতে হবে এবং কোনো একটা নাম্বার মিস চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা করব কি, আমরা ট্যালি মার্ক ইউজ করব। আমরা কি করব, ট্যালি মার্ক, এটা আমরা ইউজ করব। আর আমাদের কাছে অবজারভেশনগুলো যেইভাবে এসছে, যেই অর্ডারে এসছে, সেই অর্ডারই আমরা ইউজ করব। মানে প্রথমে 7 এসছে, তাহলে 7, তারপর 5 এসছে, 5, এরকমভাবে করবো। আমি একটু মিলিয়ে দিই এই জিনিসগুলো দিয়ে, অ্যাকচুয়ালি আমরা যেটা কীভাবে করবো সেটা আমরা একটু লিখে দিচ্ছি। এত মুশকিল হলো। ওকে, হয়ে গেছে। তাহলে আমাদের কাছে যেভাবে আসছে সেভাবে করবো। সবার আগে কত এসছে, 7, 7-এর ঘরে একটা ট্যালি মার্ক, 5, 5-এর ঘরে একটা, 2, 2-এর ঘরে একটা, 1, 1-এর ঘরে একটা, 4, 4-এর জন্য একটা, 3, 3-এর জন্য একটা, 2, 2-এর ঘরে আরেকটা, 8, 8-এর ঘরে একটা, 9, 9-এর ঘরে একটা, 3, 3-এর ঘরে সেকেন্ড, 4, 4-এর ঘরে সেকেন্ড, 2, 2-এর ঘরে থার্ড, 1, 1-এর ঘরে সেকেন্ড, 5, 5-এর ঘরে সেকেন্ড, 3, 3-এর ঘরে থার্ড, 3, 3-এর ঘরে ফোর্থ, 7, 7-এর ঘরে সেকেন্ড, 8, 8-এর ঘরেও সেকেন্ড, 10 আছে, 10ও আছে, সরি, আমি এখানে একটা জিনিস, তাহলে এখানে একটা অপশন অ্যাড হবে, এখানে হবে 10, 10-এর ঘরে একটা, 3, 3-এর জন্য দেখো 3-এর ঘরে 4টা হয়ে গেছিলো, 5টা মধ্যে একটা ডায়াগ্রাম দিলাম, 5, 5-এর ঘরে থার্ড, 2, 2-এর ঘরে ফোর্থ, 1, 1-এর ঘরে থার্ড, 1, ফোর্থ, 3, 3-এর জন্য 6 নম্বর দাগ, 4, 4-এর ঘরে থার্ড দাগ, 7, 7-এর ঘরে থার্ড দাগ, 8, 8-এর ঘরে থার্ড দাগ, 9, 9-এর ঘরে সেকেন্ড দাগ, 4, 4-এর ঘরে ফোর্থ দাগ, 7, 7-এর ঘরে ফোর্থ দাগ, 7, 7-এর ঘরে দেখো 4টা দাগ হয়ে গেছে, এবার 5th দাগটা হবে ডায়াগনালি, 9, 9-এর ঘরে থার্ড দাগ, 6, 6-এর ঘরে ফার্স্ট দাগ, 4, 4-এর ঘরে সেকেন্ড, 5th দাগ হবে, এই জন্য ডায়াগনালি, তারপর 6, 6-এর ঘরে সেকেন্ড দাগ, 3, 3-এর ঘরে 7th দাগ, 2, 2-এর ঘরে 5th দাগ, 1, 1-এর ঘরে 5th দাগ, 1, 1-এর ঘরে 6th দাগ, 9, 9-এর ঘরে 4th দাগ, 9, 9-এর ঘরে 5th দাগ, 9, 9-এর ঘরে 6th দাগ, 2, 2-এর ঘরে 6th দাগ, 3, 3-এর ঘরে 8th দাগ, 1, 1-এর ঘরে 6th দাগ, 3, 3-এর ঘরে 4th দাগ, 3, 3-এর ঘরে 5th দাগ, 1, 1-এর ঘরে থার্ড দাগ, 1, 1-এর ঘরে ফোর্থ দাগ। এই হলো আমার কমপ্লিট, আর কোনো দেখো কোনোটাই বাকি নেই। এবার আমরা ট্যালি মার্কস কাউন্ট করে লিখে দেবো প্রত্যেকটা ঘরে কতজন আছে। যেমন 1 এখানে পাচ্ছি 5 আর 4-এ 9, 2 পাচ্ছি 6, 3 পাচ্ছি 10, 4, 5, 5-এর 3, 6-এর 2, 7-এর 5, 8-এর 3, 9-এর 6, 10-এর 1।
এবার দেখো এই ফ্রিকোয়েন্সিগুলো যদি যোগ করো তাহলে দেখবে যে এখানে টোটাল যতটা নাম্বারের যতজন স্টুডেন্টের আমাকে মার্কগুলো দিচ্ছিল সেটাই অ্যাড হবে। করে দেখো 9 + 6 15 + 10 25 + 5 30 33 35 40 43 49 50 টোটাল অ্যাড করে 50 হবে। দেখো এইভাবে যদি আমরা এই টেবিলটা বানাই, টেলিমার্ক ইউজ করে টেবিলটা বানাই, তাহলে এইখানে কোনো অবজারভেশনই কোনো ডেটাই বাদ যাবে না, আর কোথাও কাটাকাটিও আমাকে করতে হবে না। ফ্রিকোয়েন্সি টেবিল বানাতে গেলে কোথাও আমাকে কাটাকাটি ভুলে গেল এরকম কোনো ব্যাপার নেই। যেগুলো অবজারভেশন পাবো আমি অবজারভেশন ধরেই পরপর আমরা টেলিমার্ক ইউজ করতে থাকবো। ওকে, এটাই হলো টেলিমার্ক। নেক্সট দিন আরও একটা এক্সাম্পল করাবো, তাহলে আমাদের টেলিমার্ক সম্বন্ধে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে আর দেরি করাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা টেলিমার্ক সম্বন্ধে আরও কিছু আলোচনা করবো এবং স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ নিয়ে আমরা আলোচনা করবো। ডেটা হ্যান্ডলিং যেটা তোমাদের গ্রাফ দিয়ে মেনে আসবে। ওকে বাই, আজকে আর দেরি করাচ্ছি।